বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। বিবিসি প্রবাহে আজ দেখুন বাংলাদেশের রেকর্ড পরিমাণ খেলাপি ঋণের প্রসঙ্গ। হাসিনা সরকার পতনের পর রেকর্ড পরিমাণ বেড়েছে খেলাপি ঋণ। পলাতক ঋণ খেলাপিরা কিভাবে আদায় হবে বিপুল পরিমাণ ঋণ? এই ড্যামেজটাকে খুব বেশি আমরা রিকভার করতে পারবো বলে মনে হয় না, কিন্তু ব্যাংকগুলোর স্বাস্থ্যটা যদি আমরা আরেকটু ভালো করতে পারি তাহলে গ্রাহকদের যে চাহিদাটা আছে সে চাহিদাটা আমরা পূরণ করতে পারবো। বিবিসি প্রবাহে আজকের অতিথি অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির। স্বাগত বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে। আমি শারমিন রমা। আজ আরো থাকছে চট্টগ্রাম বন্দরে শুল্ক বৃদ্ধির প্রতিবাদ ব্যবসায়ীদের। বন্দর পরিচালনার দায়িত্ব বিদেশি অপারেটরদের দেওয়ার সিদ্ধান্ত নিয়েও উঠছে আপত্তি। পুতিন ট্রাম্প আলোচনা ফলপ্রসূ না হওয়ায় রাশিয়ার উপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা। শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে গত এক বছরে খেলাপি ঋণ বেড়েছে রেকর্ড পরিমাণ। নানা কৌশলে খেলাপি না দেখানো ঋণগুলো এখন প্রকাশ্যে আসায় খেলাপি ঋণ ক্রমাগতই বাড়ছে, যা মোট ঋণের 30% ছাড়িয়ে গেছে। কিন্তু ঋণ খেলাপিদের অনেকেই যখন পলাতক, তখন এই বিপুল পরিমাণ খেলাপি ঋণ আদায় করা কিভাবে সম্ভব জানার চেষ্টা করেছেন তাফসির বাবু। গাজীপুরের টঙ্গীতে এই ভবনটি একটি তৈরি পোশাক কারখানা, যেটি বন্ধ আছে 7 বছর ধরে। খোঁজ নিয়ে জানা যাচ্ছে গার্মেন্টসের মালিক অ্যাননটেক্স গ্রুপ, যার কাছে জনতা ব্যাংকের পাওনা 7,500 কোটি টাকারও বেশি, যার পুরোটাই খেলাপি। ফলে বন্ধকি এই সম্পত্তি এখন ব্যাংকের অধীনে। লোন আছে বিদায়ী তো আমরা আসা, লোনের জন্যই আমাদেরকে এখানে ব্যাংক কর্তৃপক্ষ পাঠাইছেন। তাহলে মেন কাজটা কি আপনাদের এখানে আমাদের মেন কাজটা হলো যে যাতে এখান থেকে কোনো মালামাল বের হতে না পারে বা মালিক পক্ষ কোনো কিছু না নিয়ে যেতে পারে। বাংলাদেশে খেলাপি ঋণে অ্যাননটেক্স গ্রুপ একমাত্র উদাহরণ নয়। বেক্সিমকো, এস আলম সহ বড় বড় কোম্পানির নামে বেনামে বড় অঙ্কের ঋণ খেলাপি হয়ে গেছে। দেশের কেন্দ্রীয় ব্যাংকের হিসেবে গত জুন মাসে ব্যাংক খাতে খেলাপি ঋণ 5,30,000 কোটি টাকা ছাড়িয়েছে। এর মধ্যে এক বছরেই বেড়েছে 3,19,000 কোটি টাকারও বেশি। সব মিলিয়ে ব্যাংক খাতে খেলাপি ঋণ এখন মোট ঋণের 30%। কিন্তু শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর এক বছরে খেলাপি ঋণ এত বেড়ে গেল কিভাবে? কিছু কিছু ফ্যাক্টরি বন্ধ অবস্থায় আছে, না মালিক পক্ষের কেউকে পাওয়া যাচ্ছে নাকি ম্যানেজমেন্টের কেউকে পাওয়া যাচ্ছে। স্বাভাবিকভাবে ডেট সার্ভিস বন্ধ হলে যার পরিণতি হবে খেলাপি ঋণটি শ্রেণীগত হয়ে যাও। আবার বেশ কিছু ঋণ খেলাপি আমরা দেখেছি যে আদালতের আদেশ নিয়ে তারা তাদেরকে খেলাপি করা যাবে না এইভাবে তারা ট্রিট করেছিল। কিন্তু আমরা বলেছি আদালতের যাহাই নির্দেশনা থাকুক না কেন, আমরা ঋণ ব্যাংকের প্রকৃত শ্রেণীকৃত ঋণের চিত্র উদ্ঘাটন করতে চাই। এই যে কম্বাইন্ড ইফেক্ট, এগুলোর কারণেই শ্রেণীকৃত ঋণের পরিমাণ এবং হার এক বছরের মধ্যেই বহুগুণ বৃদ্ধি পেয়েছে। কিন্তু খেলাপি ঋণ চিহ্নিত করাটাই সমাধান নয়, এর আদায়ও গুরুত্বপূর্ণ। ফলে সরকারের সামনে এখন চ্যালেঞ্জ হচ্ছে এই খেলাপি ঋণ কমিয়ে আনা। কিন্তু বাংলাদেশে যেখানে খেলাপিদের অনেকেই পলাতক, সেখানে ঋণ আদায় কতটা সম্ভব তা নিয়ে প্রশ্ন আছে। বাংলাদেশ ব্যাংক কয়েকটা স্টেপ নেওয়ার চেষ্টা করছে। একটা সেটা হলো যে এইসব খেলাপি ঋণ যখন নেওয়া হয়েছে কিছু জামানত তো তার এগেনস্টে ছিল, তো সেইটা তারা রিকভার করার চেষ্টা করছে। একটা হলো যে এগুলো এইসব ব্যাংকগুলোর অনেকগুলি ছিল হলো শেয়ার মার্কেটে, তো সেখানে তাদের যে শেয়ারটা ছিল তো তাদের শেয়ারগুলিকে তারা নিয়ে নিচ্ছেন। আরেকটা সেটা হলো যে এই টাকার তো একটা বড় অংশ দেশের বাইরে চলে গেছে, সেটা উদ্ধার করে তারপরে যদি এই টাকাটা ব্যাংকগুলোকে দেয়া যায়, তো সেখানে এটা একটা দীর্ঘ প্রক্রিয়া। অর্থনীতিতে এটা ঠিক যে কেউ ঋণ নিয়ে সেটা ফেরত না দিলে, অর্থাৎ খেলাপি হলে তার যে সম্পদ জামানত রাখা আছে সেটা জব্দ করে বা বিক্রি করে এর অর্থ আদায় করা সম্ভব। কিন্তু বাংলাদেশের সমস্যা হচ্ছে এরকম হাজার হাজার কোটি টাকার ঋণ দেওয়া হয়েছে যেটার বিপরীতে সেভাবে সম্পদ জামানত রাখা হয়নি। ফলে এই সম্পদ বিক্রি করেও ওই ঋণের অর্থ আদায় করা সম্ভব হবে না। এর বাইরে আরেকটি সমস্যা হচ্ছে বেনামি ঋণ। বিশেষত বাংলাদেশের 5টি ইসলামী ঘরানার ব্যাংক এরকম বেনামি ঋণের কবলে পড়েছে।
তাদেরই একটি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। এই ব্যাংকের টোটাল ডিপোজিট হচ্ছে 45,000 কোটি টাকা, তার মধ্যে 39,000 কোটি টাকা বিনিয়োগ হয়েছে। মনে করেন একজন কাজের বুয়ার নামে হয়তো 100 কোটি টাকা আপনি বিনিয়োগ দিয়ে দিলেন, চটপটি বিক্রেতার নামে 200 কোটি টাকা দিয়ে দিলেন। এই লুটপাটটা ঘটে গেছে আমাদের ব্যাংকের। আমরা এই ধরনের এত বড় একটা মিসম্যাচ, এটাকে আমি তো প্রফেশনাল ব্যাংকার হিসেবে আমি বিনিয়োগ করতে শিখেছি, আমি ডিপোজিট আনতে শিখেছি, কিন্তু আদায় প্রক্রিয়াতে গিয়ে আমি স্বাভাবিকভাবে আপনি যদি আমার গ্রাহক হন তাহলে আমি জানি আপনার কাছ থেকে কোন যন্ত্র ব্যবহার করে আমার টাকা আদায় করতে হবে, কিন্তু এখানে কোনো যন্ত্রই কাজ করতেছে না। এর কারণ হচ্ছে নেপথ্যের ব্যক্তিরা বিদেশে পালিয়ে গেছেন, সেই সঙ্গে টাকাও গেছে পাচার হয়ে। ফলে এটা ফেরত আনা ক্ষতিগ্রস্ত ব্যাংকের পক্ষে আর সম্ভব নয়, কাজ করতে হবে কেন্দ্রীয় ব্যাংকে। স্টোলেন অ্যাসেট রিকভারি নামে একটা টাস্কফোর্স গঠন করেছি। তারা কিন্তু বিশ্বের যে সকল দেশে অর্থ পাচার হয়েছে বলে কথিত আছে সেসব জায়গায় কিন্তু আমরা যাচ্ছি এবং আইনি পদক্ষেপ নিয়ে ওইখানকার সম্পত্তিগুলো তাদের মানে ফ্রিজ করা। এবং আমরা দেখেছি তো কিছুদিন আগে ইংল্যান্ডে দেখলাম যে সাবেক একজন মন্ত্রীর স্থাবর সম্পত্তি তারা ক্রোক করেছে সরকার। স্থায়ী সম্পত্তি ব্যাক করা যাবে না, সেটা যদি লিকুইড করে আমরা দেশে আনতে পারি অবশ্যই এটা ইতিবাচক প্রভাব তো ফেলবে। এছাড়া গত 16 বছর যেসব ব্যবসা বন্ধ হয়ে ঋণগুলো খেলাপি হয়েছিল সেগুলো সহজ শর্তে পুনঃতফসিলের মাধ্যমে নিয়মিত করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর বাইরে খেলাপি ঋণে রুগ্ন হয়ে পড়া 5টি ইসলামী ঘরানার ব্যাংককে একত্রিত করে একটি ব্যাংক করার উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে এই সব কিছুর বাইরেও ব্যাংক ব্যবস্থাকে সবল করার উপর জোর দিচ্ছেন এই বিশেষজ্ঞ। এগুলোকে যদি আমরা আবার একটু শক্তিশালী অবস্থানে আমরা আনতে পারি তাহলে সেখান থেকে আমরা গ্রাহকদের যে টাকাটা এখন দেয়া যাচ্ছে না সেই টাকাটা কিছুটা দেয়া যাবে। কিন্তু একটা বড় ড্যামেজ যেটা সেটা তো হয়েই গেছে এবং এই যে দেশের বাইরে যেটা নিয়ে গিয়েছে এই ড্যামেজটাকে খুব বেশি আমরা রিকভার করতে পারবো বলে মনে হয় না। সব মিলিয়ে এটাই স্পষ্ট যে খেলাপি ঋণ যে অবস্থায় আছে সেটা পুরোটা আদায় করা সম্ভব নয়, তবে পরিমাণ কমিয়ে এনে ব্যাংক খাতে এমন লাভজনক অবস্থা তৈরি করা সম্ভব যেটায় গ্রাহকরা তাদের টাকা ফিরে পাবেন। কিন্তু সেটাই যথেষ্ট নয়, বিশেষ করে নতুন করে বেনামি ঋণ নেওয়ার সুযোগ বন্ধ হচ্ছে কিনা তার উপরই নির্ভর করছে অনেক কিছু। তাফসির বাবু, বিবিসি বাংলা। আমার সঙ্গে স্টুডিওতে আছেন অর্থনীতিবিদ, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের গবেষণা পরিচালক ডক্টর মাহফুজ কবির। আপনাকে অনেক ধন্যবাদ বিবিসি প্রবাহে যোগ দেওয়ার জন্য। বাংলাদেশের খেলাপি ঋণের পরিমাণ এখন দেখা যাচ্ছে যে রেকর্ড ছাড়িয়ে গেছে। তো বর্তমান অর্থনীতি বিবেচনায় সামনের দিনগুলো কি দেশটির জন্য খুব কঠিন হতে যাচ্ছে? না, অবশ্যই। আমরা যে যতটুকু পেয়েছি ইতিমধ্যে যে 5 লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গেছে, আশঙ্কা করা হচ্ছে যে পরবর্তী প্রান্তিকে বা অন্তত এই যে বছরের শেষ দিকে হয়তো দেখা যাবে যে এটা 6 লক্ষ কোটি টাকার মতো হয়ে গেছে। এবং এটার দুটো কারণ, একটা হচ্ছে যে আমরা তো আসলে এই খেলাপি ঋণটা গোপন করে রেখেছি দীর্ঘদিন এবং আমরা দেখিয়েছি যে ব্যাংকগুলো ভালো করছে, কিন্তু আসলে তো ভালো করেনি। এর পাশাপাশি এখন যেহেতু ক্লাসিফিকেশনের সিস্টেমে চেঞ্জ হয়ে গেছে, এই কারণেই আসলে প্রকৃত অবস্থা আমরা দেখতে পাচ্ছি। তো এখন ভবিষ্যতের যে অবস্থা তৈরি হতে পারে আর কি, যে নতুন হয়তো সরকার যে ক্ষমতায় আসে তখন কিন্তু আসলে পরিস্থিতি তখন তাদের জন্য অনেক কঠিন হবে। তার কারণ এই মুহূর্তে যে সরকার, যে অন্তর্বর্তী সরকার, তারা কিন্তু কিছুটা শৃঙ্খলা নিয়ে আসছিল ব্যাংকিং খাতে এবং তারা বিভিন্ন রকমের উদ্যোগ নিচ্ছে যাতে করে আসলে এই যে আগে যেটা হতো যে যেন তেনভাবে আর কি যে ঋণটা হয়তো মঞ্জুর করা হতো এবং দেখা যেত যে ঋণের যে বড় অংশ হয়তো পাচার হয়ে গেছে অথবা এখানে আনপ্রোডাক্টিভ সেক্টরে হয়তো ইনভেস্ট করা হচ্ছে বা হয়তো বিনিয়োগ করাই হচ্ছে না। তো এইভাবে করে কিন্তু একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়েছিল। তো এখন এই নতুন সরকার এলে তাদের জন্য এই পুরো ব্যাংক ব্যবস্থার যে সমস্যা, এই বিপুল পরিমাণে খেলাপি ঋণ, সেটার যে ব্যবস্থাপনা এবং সেটা আদায় করা অত্যন্ত কঠিন হবে। আপনি যেটা বলছেন যে নতুন সরকারের প্রসঙ্গ আনলেন, বাংলাদেশ ব্যাংক নানা ধরনের পদক্ষেপের কথা বলছে, কিন্তু সেগুলো বাস্তবায়নে আবার সময়েরও দরকার। এটা অনেক সময় সাপেক্ষও কিছু বিষয় রয়েছে। কিন্তু এখানে কি আসলে রাজনৈতিক পরিস্থিতিটাও একটা ফ্যাক্টর হয়ে উঠতে পারে বাস্তবায়নের ক্ষেত্রে? কারণ যখন সময় সাপেক্ষ কিছু কাজ করতে হবে তখন তো
সামনে নির্বাচন, তারপর পরিস্থিতি কেমন হয় সেটাও একটা বিবেচনার বিষয় থাকবে এখানে। অবশ্যই, তার কারণ IMF কিন্তু ইতিমধ্যে বলে দিয়েছে যে তারা কিন্তু এই যে ঋণের যে কিস্তি সেটা কিন্তু এই নির্বাচিত সরকার এলে তারপরে তারা ছাড় করবে। তার মানে কি যে তাদের শর্তের মধ্যেও কিন্তু ব্যাংক ব্যবস্থার সংস্কারের একটা বড় শর্ত ছিল। সেই ক্ষেত্রে কিন্তু এই অন্তর্বর্তী সরকার খুব বেশি যে সাফল্য দেখাতে পেরেছে এরকম নয়। তবে IMF আমাদের পাশে আছে। IMF পাশে থাকলেও কিন্তু আসলে আমাদের নীতি নির্ধারকদেরকে আসলে মূল ভূমিকা পালন করতে হবে, সেই জায়গাতে একটা বড় চ্যালেঞ্জ। এবং এখানে আসলে একটা পলিটিক্যাল কমিটমেন্টও খুব ইম্পর্টেন্ট। মানে সরকার এলে যদি খুব শক্ত কিছু পদক্ষেপ গ্রহণ করে তাহলে সেক্ষেত্রে আমি মনে করি যে হয়তো পরিস্থিতির উন্নতি হতে পারে। তবে আপনি যেটা যথার্থই বলেছেন যে আসলে অনেক সময় লাগবে। যখন এই যে খেলাপি ঋণ সেটার অঙ্কটা খুবই ছোট করে দেখানো হয়েছিল, ওই সময়ই IMF বলেছিল যে 2027 সাল পর্যন্ত লাগবে পরিস্থিতি একটু স্বাভাবিক অবস্থায় নিয়ে আসতে। কিন্তু এখন তো দেখতে পাচ্ছি যে বিপুল পরিমাণে খেলাপি ঋণ। এখন আমার মনে হয় কি যে, বা অনেকেই বলছেন এটা, যে সরকারি ব্যাংকগুলোতে আসলে পরিস্থিতি স্বাভাবিক হতে অন্তত 10 বছর লাগবে। আর বেসরকারি ব্যাংকগুলো, সেগুলো যে অত্যন্ত দুর্বল যে ব্যাংকগুলো, সেগুলোতে হয়তো এই মার্জার অ্যাকুইজিশনগুলো চলছে, কিন্তু সেটা কিন্তু সমাধান নয়। এই ঋণগুলো তো আদায় করতে হবে। আদায় করতে না পারলে যদি আমরা ডিপোজিট বাড়াতে থাকি শুধু, সেটা তো কিন্তু এক ধরনের দায়। তো সেটা দিয়ে পরিস্থিতির তো সমাধান হবে না। কিন্তু আদায়ের ক্ষেত্রে এই যে বিদেশে যা পাচার হয়ে গেছে সেটা তো চলে গেছে, এবং সেটা আসলে কতটুকু ফেরত আসবে সেটা নিয়ে বড় প্রশ্ন রয়েছে। এখন সামনে যাতে এমনটা না হয়, আবার যেটা আমরা প্রতিবেদনও দেখছিলাম যে বেনামি ঋণ যে একটা বড় একটা সমস্যার জায়গা, সেটাও যাতে বন্ধ হয়, এগুলো নিশ্চিত আসলে কি করে হবে? হ্যাঁ, এখন পাচার যাতে না হয় সেটার জন্য আসলে যারা পাচার করলো তাদের জন্য একটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিতে হবে। সেটা কিন্তু আমরা এখনো নিশ্চিত করতে পারিনি। এবং একই সঙ্গে পাচার হলেই যে জিনিসটা শেষ হয়ে গেল, বিষয়টা এরকমও নয়। এরকম একটা যদি আমরা উদাহরণ তৈরি করতে পারি, মানে অন্তত কিছু এই পাচার হওয়ার অর্থ যদি ফেরত আনতে পারি, এবং সেটার জন্য কিছু আইনগত প্রক্রিয়া রয়েছে। এখানে এই পারস্পরিক আইনগত সহযোগিতার চুক্তি এটা একটা আছে, এবং এই সেন্ট্রাল ব্যাংক টু সেন্ট্রাল ব্যাংক এরকম যদি আমরা একটা অ্যাগ্রিমেন্ট করতে পারি, তাহলে সেক্ষেত্রে ইতিমধ্যেই যুক্তরাজ্যে আমরা দেখেছি যে এরকম কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে, হয়তো বাজেয়াপ্ত করা হয়েছে। অন্যান্য দেশের সঙ্গে যদি এই ধরনের কিছু উদাহরণ বা দৃষ্টান্ত আমরা স্থাপন করতে পারি, তাহলে সেক্ষেত্রে মানে পাচার হওয়া অর্থ যদি ফেরত আনার প্রক্রিয়া শুরু হয়, তাহলে সেক্ষেত্রে ভবিষ্যতে যারা পাচার করতে চান তারা কিন্তু সাবধান হয়ে যাবেন। এই যে আইনের কথা বললেন, একটা আলোচনা আছে যে ঋণ গ্রহীতারা বাংলাদেশে আসলে এ ধরনের কাজ করে পার পেয়ে যায়, কারণ এখানে বাংলাদেশে আইন এবং ব্যবস্থাপনার একটা দুর্বলতার জায়গা রয়েছে। সেখানে কি আসলে পরিবর্তন প্রয়োজন মনে করেন? অবশ্যই। এবং আমরা দেখতে পেয়েছি তো যে যারা রাজনৈতিক বড় নেতা, যারা মন্ত্রী, যারা উপদেষ্টা, এবং একই সঙ্গে যে যারা লোকাল গভর্নমেন্টের যে সমস্ত লিডার, তো তারা কিন্তু এই দেদার্সে কাজগুলো করেছেন, এবং সেখানে কিন্তু তারা তাদের রাজনৈতিক শক্তি, ক্ষমতা সেগুলো প্রয়োগ করেছেন, করে কিন্তু ব্যাংকগুলোকে খালি করে ফেলেছেন। এবং একই সঙ্গে বাংলাদেশের যে অর্থনীতি আদালত, সেটা কিন্তু অত্যন্ত দুর্বল। সেখানে প্রসিকিউটর পাওয়া যায় না, সেখানে কিন্তু বিচারক খুঁজে পাওয়া যায় না, এবং এই আইনের মার পেছে কিন্তু এগুলো আসলে প্রলম্বিত হয়ে থাকে, অর্থটা আদায় করা যায় না। তো এইটা একটা বড় সমস্যা। আমাদের দুটো কাজ করতে হবে। একটা হলো যে এই ভবিষ্যতে এই রাজনৈতিক প্রভাব খাটানো সেটা বন্ধ করতে হবে, এবং একই সঙ্গে অর্থনীতি আদালতকে শক্তিশালী করতে হবে। এই দুটো কাজ যদি আমরা করতে পারি, তাহলে সেক্ষেত্রে ভবিষ্যতে খেলাপি হওয়াটা, মানে ইচ্ছাকৃত খেলাপি হওয়া, এবং এই যে নামে বেনামে ঋণ নেওয়া, এবং একই সঙ্গে যে অর্থ পাচার, এগুলোকে হয়তো আমরা খুব কার্যকরভাবে, অর্থাৎ এই যে একটা মাইন্ডসেট যদি বলা যায় যে বাংলাদেশে ঋণ নিয়ে মানে ঋণ পরিশোধ না করলে কিছুই হয় না, সেই জায়গাটা একটা পরিবর্তনের কথা বলছেন। অবশ্যই। এবং এখানে আমি আগেও বলেছি যে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে। শুধুমাত্র জেলে থাকলেন, কিছুদিন পরে আবার তিনি বিজয়ের বেশে ফেরত আসলেন, এগুলো কিন্তু হয় না। মানে আমি মনে করি যে অন্তত শীর্ষ খেলাপিদের মধ্যে 2-1জনের বিরুদ্ধে যদি আমরা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারি, যেটা দেখে মানুষ ভয় পাবে, তো সেই ব্যবস্থা যদি করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা একটা উদাহরণ হয়ে থাকবে। এবং একই সঙ্গে আমি মনে করি যে এটা একটা পার্মানেন্ট সলিউশন হতে পারে অর্থ ঋণ আদালত শক্তিশালী করা, এবং সেটার জন্য প্রয়োজনে আইন পরিবর্তন করা। এখন কিন্তু আমরা অনেকগুলো অধ্যাদেশ করছি, এবং এই মুহূর্তে আসলে এরকম একটা অধ্যাদেশ যদি করি, আমি মনে করি না যে ভবিষ্যতে যে সরকার ক্ষমতায় আসবে তারা এটাকে বাতিল করে দেবে। সুতরাং এখনই সময় হচ্ছে যে এই আইন পরিবর্তন করে এটা 2-1জনকে যদি আমরা একটা দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারি, তাহলে সেক্ষেত্রে আশা করি সংস্কৃতি পরিবর্তন হবে। অনেক ব্যাংক এই মুহূর্তে তারল্য সংকটে রয়েছে, তো গ্রাহকের টাকা আসলে ফেরত দেওয়ার তো একটা দায় রয়েছে। সেক্ষেত্রে সরকার এবং ব্যাংকগুলোর মধ্যে সমন্বয় করে কোনো ধরনের পরিকল্পনা ব্যবস্থা নেওয়া যেতে পারে কিনা, সেটা কি কাজ করবে? অবশ্যই। এবং বাংলাদেশ ব্যাংক কিন্তু এই প্রক্রিয়া চলমান রেখেছে, এবং বেশ কিছু ব্যাংকেই তারা কিন্তু তারল্য সহায়তা দিয়েছে। প্রথমে আমরা 22,000 কোটি টাকা দেখেছি, তারপর 50,000 কোটি টাকা, এবং এরপরে এগুলো চলমান আছে। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এটা কিন্তু আসলে ব্যাংকগুলোর জন্য দায়।
ব্যাংকগুলোর যেটা করতে হবে, যে পথ তারা বেছে নিয়েছে সেটা হচ্ছে যে তারা গ্রামে গঞ্জে তারা হাই ইন্টারেস্ট রেট দিয়ে বেশ কিছু ডিপোজিট তারা কালেক্ট করেছে, কিন্তু এই আমানতগুলো কিন্তু দায়। আবার একই সঙ্গে এই কেন্দ্রীয় ব্যাংকের যে তারল্য সহায়তা সেটাও দায়। এখন তাদের যেটা করতে হবে সেটা হলো যে খেলাপি ঋণগুলো হয়ে গেছে বা যে টাকাগুলো আসলে এখানে নিয়ে চলে গেছে, তো সেগুলো আদায় করতে হবে। এবং আদায় করার প্রক্রিয়া এতটা সহজ নয়, শুধুমাত্র এই সম্পদ বিক্রি করলে এটা হবে না। কারণ সম্পদ দেখিয়েছে ইনফ্লেটেড রেটে এবং দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে আসলে সম্পদই নেই তার, তো কিন্তু টাকা নিয়ে চলে গেছে। এখন এই জায়গায় যদি আমরা মানে একটা ব্যবস্থা গ্রহণ করতে পারি যে অন্তত তাদের কিছু অংশের টাকা যদি ফেরত আনতে পারি, তাহলে সেক্ষেত্রে ব্যাংকগুলো হয়তো বেঁচে যাবে। আপনাকে অনেক ধন্যবাদ। বাংলাদেশে চট্টগ্রাম বন্দরে ব্যবসায়ীদের আন্দোলন নিয়ে চলছে নানা আলোচনা। লাভজনক টার্মিনাল বিদেশি অপারেটরদের পরিচালনা করার দায়িত্ব দেওয়ার সিদ্ধান্তের বিরোধিতা করে প্রতিবাদ বিক্ষোভ মিছিল হয়েছে। বন্দরের 41% ট্যারিফ বৃদ্ধির পেছনেও বিদেশি অপারেটরদের সুবিধার্থে হচ্ছে কিনা সেটা নিয়েও প্রশ্ন উঠছে। আবুল কালাম আজাদের প্রতিবেদন। বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রামের 2টি কন্টেইনার টার্মিনাল এবং ঢাকার কাছে কেরানীগঞ্জের পানগাঁও টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশি কোম্পানির কাছে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নৌ পরিবহন মন্ত্রণালয়ের সূত্র জানাচ্ছে আগামী ডিসেম্বরেই এই চুক্তি হতে পারে এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব সম্প্রতি সাংবাদিকদেরকে জানিয়েছেন এই চুক্তি হতে পারে 25 থেকে 30 বছরের জন্য। চট্টগ্রাম বন্দরের 2 টার্মিনালের মধ্যে নিউমোরিং টার্মিনালটি পেতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ড এবং লালদিয়ার চরে নতুন একটি টার্মিনাল বানিয়ে সেটি পরিচালনা করবে ড্যানিশ কোম্পানি এপিএম। চালু টার্মিনাল বিদেশি কোম্পানিকে দেওয়ার ব্যাপারে চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মচারী সহ একটি অংশের বিরোধিতা আছে। এর প্রতিবাদে কর্মসূচিও পালিত হয়েছে। একই সঙ্গে সম্প্রতি 41% ট্যারিফ বৃদ্ধি নিয়েও আপত্তি তুলেছেন ব্যবসায়ীরা। 3টা টার্মিনাল বিদেশিদের দেওয়া হবে, তো এখন সবাই এটা যোগ করছে যে ওদেরকে সুবিধা দেওয়ার জন্য এই ট্যারিফটা বাড়ানো, আর নাহলে বাড়ানোর দরকারটা কি? লাভ তো করছে সরকার। চট্টগ্রাম বন্দর ব্যবহারকারী ও ব্যবসায়ী নেতারা বলছেন বিদেশি অপারেটরদের দেওয়ার আগে দেশের স্বার্থ বিবেচনায় রাখতে হবে। ব্যবসায়ীরা মনে করে যে কি না, প্রাইভেট সেক্টর অপারেটর আপনি দিতে পারেন ফর দ্য এক্সেলেন্স, ফর টু লেস দ্য মানে কস্ট অফ ডুইং বিজনেস। কীভাবে দেশের ইন্টারেস্টটা লুক আফটার করা হয়, কীভাবে কস্ট অফ ডুইং বিজনেসটা কমে, এফিসিয়েন্সি বাড়াবেন, সাথে সাথে কস্ট অফ ডুইং বিজনেসও কিন্তু কমতে হবে। শুল্ক বৃদ্ধির বিষয়টি বিদেশি অপারেটর নিয়োগের সঙ্গে সম্পৃক্ত নয় বলে দাবি করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এদিকে G2G পদ্ধতিতে বিগত সরকারের সময় চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা টার্মিনালটি সৌদি কোম্পানি রেড সি গেটওয়ে টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেয়েছে। চট্টগ্রাম বন্দরে চালু থাকা নিউমোরিং টার্মিনালের পাশাপাশি নতুন 3টি টার্মিনালের নির্মাণ ও পরিচালনার দায়িত্ব বিদেশি কোম্পানিকে দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানা যাচ্ছে। শুধুমাত্র এপিএম টার্মিনাল, ওরা আলাদা একটা টার্মিনাল হচ্ছে, সেটা হচ্ছে লালদিয়ার চর। তাদেরকে আমরা প্রায় 35 একরের মতো জায়গা আমরা দিয়েছি। সেটা তারা নিজস্ব বিল্ড, অপারেট অ্যান্ড ট্রান্সফার পদ্ধতিতে তারা নিজস্ব টার্মিনাল করবে এবং নিজেরা হ্যান্ডেল করবে। একটা সার্টেন পিরিয়ডের পর সেটা বন্দরকে হ্যান্ডওভার করবে। বে টার্মিনালে যেটা হবে, বে টার্মিনালে আমাদের ডিপি ওয়ার্ল্ড, পিএসএ, এদের G2G ভিত্তিতে ওরা পিপিপি অথরিটির মাধ্যমে ওরা এখানে কাজ করবে। বাংলাদেশে ব্যবসা বাণিজ্যে যে পণ্যদ্রব্য আমদানি রপ্তানি হয় তার 92%ই হয় এই চট্টগ্রাম বন্দর ব্যবহার করে। আর 3টি সমুদ্র বন্দরের মধ্যে যে কন্টেইনার হ্যান্ডলিং হয় তার 98%ই করে এই চট্টগ্রাম বন্দর। গত অর্থবছরে চট্টগ্রাম বন্দরে 3 মিলিয়নেরও বেশি কন্টেইনার ওঠানামা হয়েছে। 2030 সালে এটি 5 মিলিয়ন ছাড়িয়ে যেতে পারে। এই সম্ভাবনা ও সুযোগ কাজে লাগাতে বিদেশি বিনিয়োগ এবং সক্ষমতা বৃদ্ধি প্রয়োজন। সরকারের দাবি, বন্দর পরিচালনায় বিশ্বসেরা প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হচ্ছে। বিদেশি কোম্পানি আসলে নতুন বিনিয়োগ হবে, বন্দরে গতি বাড়বে, সক্ষমতাও বাড়বে। সরকার বলছে এর জন্য বিদেশি অপারেটর ছাড়া উপায় নেই। তবে বিদেশি কোম্পানিকেই চূড়ান্ত সমাধান হিসেবে দেখেন না বিরোধিতাকারীরা। মাল আনা নেওয়ার সময় লাগে বেশি, এটা অপারেটরের জন্য না, সময় লাগে বেশি কাস্টমসের জন্য, সময় লাগে বেশি আমলাতন্ত্রের জন্য, সময় লাগে বেশি যোগাযোগ ব্যবস্থার সমস্যার জন্য। এবং আরেকটা প্রাকৃতিক আছে যে এটা যেহেতু গভীর সমুদ্র বন্দর না, সুতরাং জোয়ার ভাটার জন্য সমস্যা। সুতরাং অপারেটর পরিবর্তন করলে এগুলো কোনোটারই পরিবর্তন হবে না। বিশ্বের বিভিন্ন দেশে বন্দর পরিচালনার সঙ্গে যুক্ত দুবাই ভিত্তিক ডিপি ওয়ার্ল্ড অনেক আগে থেকেই চট্টগ্রাম বন্দরের নিউমোরিং টার্মিনাল পরিচালনার দায়িত্ব নিতে আগ্রহী। 2017-18 সালে নিউমোরিং টার্মিনালে বিনিয়োগ, ঢাকা চট্টগ্রাম সড়ক উন্নয়ন এবং রেলওয়ে কন্টেইনার পরিবহন বাড়াতে ধীরাশ্রমে একটি ডিপো নির্মাণেরও প্রস্তাব দিয়েছিল ডিপি ওয়ার্ল্ড।
বন্দর তখনই এফিশিয়েন্ট হবে যখন ওর পশ্চাৎভূমির সাথে ডেডিকেটেড এই ট্রানজ্যাকশন হয়, কানেক্টিভিটি থাকে। কিন্তু আনফর্চুনেটলি আমাদের এটা নেই। এই প্রপোজালটাও কিন্তু ডিপি ওয়ার্ল্ড দিয়েছিল ওটার সাথে, এই তিনটা একসাথে। কিন্তু এখন শুধু যদি এনসিটি যদি শুধু গ্লোবাল টার্মিনাল অপারেটর অর্থাৎ ডিপি ওয়ার্ল্ডকে যদি দেওয়া হয় আর অন্যগুলোকে অ্যাড্রেস না করা হয়, তাহলে কিন্তু খুব একটা লাভ হবে বলে আমি বিশ্বাস করি না। চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন কাজ করেছেন মোহাম্মদ জাফর আলম। তিনি বলেন, চালু টার্মিনাল বিদেশি অপারেটরকে দেওয়ার আগে সব দিক বিবেচনা করতে হবে। গ্রিনফিল্ড পোর্ট গ্লোবাল টার্মিনাল অপারেটরের জন্য আমাদের জন্য খুবই ভালো, কিন্তু এনসিটির মতো বন্দর যদি আমরা দেই অনেক হিসাব নিকেশ করে দিতে হবে, কারণ এখানে আমাদের অনেক ইনভেস্টমেন্ট আছে এবং এইটার সাথে যদি এই হিসাব নিকেশে ভুল হয় তাহলে আমাদের ক্ষতি হতে পারে। জানা যাচ্ছে বন্দর পরিচালনার জন্য বিদেশি অপারেটরদের সঙ্গে চুক্তি হতে যাচ্ছে G2G পদ্ধতিতে, কোনো দরপত্র ছাড়াই। এটি নিয়েও আপত্তি আছে ব্যবসায়ী এবং আন্দোলনকারীদের। সরকার যদি ভালো দিয়ে চায়, ভালো মোর র্যাপিড সার্ভিস এবং এফিশিয়েন্ট সার্ভিস চায়, আসুক বিদেশিরা, টেন্ডার করে আসুক। আমি কেন একজনকে বলবো যে তুমি আসো, তুমি করো? এটা তো ঠিক না। কোনো টেন্ডার ছাড়া শেখ হাসিনার প্রকল্প বাস্তবায়ন করা, এই ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার দায়টা তাদের কোত্থেকে আসে? তারা কি কোথাও কোনো দায়বদ্ধতা আছে তাদের যে ডিপি ওয়ার্ল্ডকে দিতেই হবে, কিংবা কোনো মুচলেখা দেওয়া আছে কোথাও? এই প্রশ্নটা তো আমাদের মাথায় আসছে। এই প্রশ্নের তো জবাব সরকারকে দিতে হবে, আজ হোক কাল হোক। অতীতের সরকারের মতোই দরপত্র ছাড়া কেন নিউমোরিং টার্মিনাল বিদেশি কোম্পানিকে দেওয়া হচ্ছে, এই অভিযোগ ও নানা প্রশ্ন নিয়ে নৌ পরিবহন উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিয়ে মন্তব্য করতে রাজি হননি। আবুল কালাম আজাদ, বিবিসি নিউজ বাংলা। রাশিয়ার দুটি বৃহত্তম তেল কোম্পানি রসনেফট ও লুকঅয়েলের ওপর নতুন নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনের সঙ্গে শান্তি চুক্তির জন্য মস্কোকে আরও চাপ দিতেই এই নিষেধাজ্ঞা বলে জানিয়েছেন ট্রাম্প। গত সপ্তাহে যুক্তরাজ্য রাশিয়ার ওই দুটি তেল কোম্পানির উপর নিষেধাজ্ঞা দেয়। তবে নিষেধাজ্ঞা দিয়ে চাপ সৃষ্টির চেষ্টা যুদ্ধাবসানের শান্তিপূর্ণ আলোচনাকে আরও জটিল করে তুলতে পারে বলে সতর্ক করেছে রাশিয়া। ইউক্রেনের সঙ্গে শান্তি চুক্তির জন্য মস্কোর ওপর চাপ বাড়াতে রাশিয়ার দুটি বৃহত্তম তেল কোম্পানি রসনেফট ও লুকঅয়েলের ওপর নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বুদাপেস্টে পরিকল্পিত বৈঠকটি অনির্দিষ্টকালের জন্য স্থগিতের বিষয়ে ট্রাম্পের ঘোষণার একদিন পর বুধবার আনুষ্ঠানিকভাবে এই নিষেধাজ্ঞার ঘোষণা দেওয়া হয়। এর আগে চলতি বছরের শুরুর দিকে রাশিয়ার আরও দুটি বড় জ্বালানি কোম্পানি গ্যাজপ্রম নেফট ও সুরগুদনেফটে গ্যাসের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। কিন্তু তাতে কাজ না হওয়ায় সম্প্রতি আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস আশা করেছিল যে ওই বৈঠকে আলোচনার মাধ্যমে ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানো সম্ভব হবে, কিন্তু বাস্তবে তেমনটি ঘটেনি। ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠার বিষয়ে রুশ প্রেসিডেন্ট পুতিন আন্তরিক নন বলে মন্তব্য করেছেন ট্রাম্প। তিনি আশা প্রকাশ করেছেন যে নতুন এই নিষেধাজ্ঞা ইউক্রেনের শান্তি প্রক্রিয়ায় অগ্রগতি আনার ক্ষেত্রে সাহায্য করবে। আজ খুবই বড় একটি দিন এই কারণে যে আমরা রাশিয়ার দুটি বড় তেল কোম্পানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছি। আমরা আশা করি এই পদক্ষেপটির ফলে যুদ্ধ বন্ধ হবে। যুদ্ধ বন্ধে রাশিয়া রাজি হলে দ্রুতই এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হতে পারে বলেও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এর আগে গত সপ্তাহে যুক্তরাজ্যও রাশিয়ার রসনেফট ও লুকঅয়েল তেল কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। পদক্ষেপটি ঘোষণার সময় যুক্তরাজ্যের অর্থমন্ত্রী রেচেল রিভস বলেছিলেন, বিশ্ববাজারে রাশিয়ার তেলের কোনো স্থান নেই। রাশিয়া জানিয়েছে যে দেশটির প্রধান জ্বালানি কোম্পানিগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপের এমন সিদ্ধান্তের ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যাহত হবে এবং বিশ্বব্যাপী জ্বালানির দাম বেড়ে যাবে। নিষেধাজ্ঞা দিয়ে এই চাপ সৃষ্টি প্রচেষ্টা শান্তিপূর্ণ আলোচনাকে আরও জটিল করে তুলতে পারে বলেও সতর্ক করেছে রাশিয়া। আবারও গাজার পক্ষে রায় দিয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে। সর্বশেষ শুনানিতে আদালত সাফ জানিয়ে দিয়েছে, গাজায় জাতিসংঘ ও তার সংশ্লিষ্ট সংস্থাগুলোর মাধ্যমে মানবিক সহায়তা পৌঁছানোর কাজে সহযোগিতা করার আইনি বাধ্যবাধকতা রয়েছে ইসরায়েলের। আদালত এও বলেছে, গাজার সাধারণ বাসিন্দাদের মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি সেখানে মানবিক পরিস্থিতির উন্নয়ন নিশ্চিত করাও ইসরায়েলের দায়িত্বের অংশ।
আইসিজে এর প্রেসিডেন্ট ইউজি ইউয়াসাওয়া 22 অক্টোবর একটি পরামর্শমূলক মতামত পড়ে শোনান। জানান আন্তর্জাতিক মানবিক আইনে কিছু রীতিনীতি মানতে বাধ্য ইসরায়েল। 11 সদস্যের আন্তর্জাতিক বিচারপতির প্যানেল এ বিষয়ে একমত হয়েছেন। ইউয়াসাওয়া বলেন, ইসরায়েলকে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে স্থানীয় জনগণের জন্য প্রতিদিনের প্রয়োজনীয় জিনিস যেমন খাদ্য, পানি, পোশাক, আশ্রয়, জ্বালানি, ওষুধ ও চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে। যতদিন পর্যন্ত ফিলিস্তিনরা পর্যাপ্ত সরবরাহ না পায় ততদিন ইসরায়েলকে জাতিসংঘ ও অন্যান্য সংস্থার মানবিক ত্রাণ কার্যক্রমে পূর্ণ সহযোগিতা করতে হবে। ইউয়াসাওয়া আরও বলেন, ইসরায়েল ক্ষুধাকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে না। জনগণকে জোরপূর্বক স্থানান্তর করা কিংবা জাতিসংঘের কার্যক্রমে বাধা সৃষ্টি করাও আইনত গ্রহণযোগ্য নয়। একই সঙ্গে জাতিসংঘের কর্মী নিরাপত্তা এবং তাদের ভবন, সম্পদ ও অন্যান্য সুবিধার সুরক্ষা নিশ্চিত করা ইসরায়েলের দায়িত্ব। গত ডিসেম্বরে আন্তর্জাতিক বিচার আদালতের কাছে কিছু বিষয়ে জানতে চায় জাতিসংঘের সাধারণ পরিষদ। প্রশ্ন করা হয়, দখলদার রাষ্ট্র ও জাতিসংঘের সদস্য হিসেবে কি দায়িত্ব রয়েছে ইসরায়েলের। গাজা ও পশ্চিম তীরে জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার কার্যক্রমে সহযোগিতার বিষয়টি গুরুত্ব দেয় পরিষদ। এছাড়া ইসরায়েল যেন দখলকৃত এলাকায় প্রয়োজনীয় সরবরাহ পৌঁছাতে কোনো বাধা না দেয় সে বিষয়েও চাওয়া হয় আদালতের মতামত। আইসিজে বলেছে, জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএ নিরপেক্ষতা হারিয়েছে বা তাদের কর্মীরা হামাসের সঙ্গে যুক্ত এমন কোনো প্রমাণ এখন পর্যন্ত দিতে পারেনি ইসরায়েল। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এই রায়কে স্বাগত জানিয়ে বলেন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আশা করি ইসরায়েল এই সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল হবে। এদিকে আইসিজের রায়কে রাজনৈতিক উল্লেখ করে প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। সাফ জানিয়ে দিয়েছে, ইউএনআরডব্লিউএ কে কোনো প্রকার সহযোগিতা করবে না তেল আবিব। তাদের দাবি, আন্তর্জাতিক আইনের সব বাধ্যবাধকতা মেনে চলছে ইসরায়েল। যদিও আইসিজে এর এই মতামত বাধ্যতামূলক নয়, তবু এটি নৈতিক ও কূটনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2023 সালের 7 অক্টোবরের পর থেকে গাজায় ইসরায়েলের অবরোধ আরও কঠোর হয়েছে। খাদ্য, ওষুধ ও ত্রাণ সামগ্রী প্রবেশ কার্যত বন্ধ হয়ে গেছে। প্রায় 21 লাখ মানুষের এই ঘনবসতিপূর্ণ অঞ্চলটি এখন ভুগছে ভয়াবহ খাদ্য ও ওষুধ সংকটে। সম্প্রতি জাতিসংঘ সমর্থিত বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, গাজা সিটিতে চলছে সম্পূর্ণ মানবসৃষ্ট দুর্ভিক্ষ। উপত্যকাটির অন্তত 6.5 লাখ বাসিন্দা চরম খাদ্য নিরাপত্তাহীনতায় দিন পার করছেন। ইসরায়েল অবশ্য জোর গলায় অস্বীকার করছে এসব অভিযোগ। ইউএনআরডব্লিউএ প্রধান ফিলিপ লাজারিনি এক্স হ্যান্ডেলে লেখেন, সিদ্ধান্তটি স্পষ্ট। মিশর ও জর্ডানে প্রচুর খাদ্য ও জরুরি সরঞ্জাম সংরক্ষিত আছে। ইউএনআরডব্লিউএ এর সক্ষমতা ও অভিজ্ঞতা দুই রয়েছে, যা ব্যবহার করে গাজায় ত্রাণ কার্যক্রম দ্রুত শুরু করতে পারবো। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।